হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আগের 4টা ভিডিওতে আমরা দেখেছি লুসিফার সিজন 3 এর এপিসোড 1 থেকে 12 পর্যন্ত, যার লিঙ্ক কমেন্টে ও ডেসক্রিপশনে দেয়া আছে। আর আজকে পার্ট 5 এ এপিসোড 13 থেকে 15 পর্যন্ত এক্সপ্লেন করব, যেখানে অদ্ভুত সব ব্যাপার দেখতে পারবেন আপনারা। তো চলুন শুরু করা যাক। এপিসোড 12 যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকেই এপিসোড 13 কাহিনী শুরু হয়। অর্থাৎ আমরা দেখেছিলাম লুসিফার পিয়ার্সের মৃত্যুর রহস্য খুঁজে তাকে অভিশপ্ত জীবন থেকে মুক্তির প্রতিশ্রুতি দেয়। আর এখন এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই লুসিফার একটা করাত দেখিয়ে পিয়ার্সকে বলে তাকে সে এটা দিয়ে 2 টুকরো করে দেবে, কিন্তু পিয়ার্স বলে সে এটা অনেক আগেই ট্রাই করে দেখেছে, এতে কোনো লাভ হয়নি। লুসিফার পিয়ার্সের মৃত্যুর আরও একটা অপশন দেয়, কিন্তু পিয়ার্স সবগুলো অপশনই ট্রাই করে দেখেছে, কোনোটাতেই কোনো কাজ হয়নি। শেষে লুসিফার হেল থেকে নিয়ে আসা একটা ছুরি দিয়ে পিয়ার্সকে আঘাত করে। এই ছুরিটা এতটাই শক্তিশালী যে সেটা দিয়ে ডেভিল, ইভিল, অ্যাঞ্জেল সবাইকে হত্যা করা সম্ভব। অথচ এই ছুরির আঘাতেও পিয়ার্সের কিছুই হয় না। শেষে তাই পিয়ার্স বিরক্ত হয়ে বেরিয়ে যায় এবং বলে যে লুসিফারের কথা শুনে তার এখানে থেকে যাওয়াটাই ভুল হয়েছে। এরপর সিন শিফট হয়ে একটা ক্রাইম স্পটে নিয়ে যায়, যেখানে জুন নামের একজন কেমিস্ট্রি টিচারের মার্ডার হয়েছে। আশেপাশে জিজ্ঞাসাবাদ করে জানা যায় জুন এখানে সবার খুব পছন্দের ছিল, তার এখানে কোনো শত্রু নেই। তাহলে প্রশ্ন হচ্ছে তাকে হত্যাটা করল কে? সিন শিফট হয়ে এবার এলএপিডি অফিসে আসে, যেখানে ক্লয়ি একটা ফাইল এনে পিয়ার্সকে জানায় তারা জুন নামের যে মেয়েটির লাশ পেয়েছে তার আসল নাম জুন না। মেয়েটির ফিঙ্গারপ্রিন্ট স্যাম্পল থেকে তারা জানতে পেরেছে মেয়েটির আসল নাম হলো স্যান্ড্রা, আর পাবলিক রেকর্ড অনুযায়ী সে 3 বছর আগেই মারা গিয়েছে। সুতরাং তারা বুঝতে পারে স্যান্ড্রা নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছিল, তাই নিজের ভুয়া ডেথ সার্টিফিকেট বানিয়েছিল এবং জুন হিসেবে নিজের নতুন পরিচয় তৈরি করেছিল। তখনই ড্যান এসে তাদের জানায় সে স্যান্ড্রার ল্যাপটপ থেকে ড্রাগ ডিলিংয়ের ইনফরমেশন পেয়েছে। স্যান্ড্রা কোনো এক ড্রাগ গ্রুপের হয়ে কে-পপ নামের এক ধরনের ড্রাগ বানাতো, কিন্তু 3 বছর আগে সে এসব কাজ ছেড়ে দিয়ে আত্মগোপনে চলে যায়। লুসিফার এখানে ড্রাগের নাম শুনেই চিনতে পারে এবং এই মুহূর্তে কে এই ড্রাগের ডিলিং করে সেটাও সে জানে, কারণ সে নিজেও তো একটা নাইট ক্লাবের মালিক, তাই তার ক্লাবে ওইসব ড্রাগ কেনাবেচা হয়। লুসিফার তখন ক্লয়ি এবং পিয়ার্সকে বলে 1 ঘন্টা পরে তার নাইট ক্লাবে আসতে, সে এই ড্রাগের ব্যাপারে আরও ইনফরমেশন বের করার ব্যবস্থা করে দিবে। এরপর দেখা যায় ক্লয়ি লুসিফারের লাক্স ক্লাবে যেতেই লুসিফার তাকে একজন বারটেন্ডারের সাথে পরিচয় করিয়ে দেয়। বারটেন্ডার জানায় সে কোরিয়ান পাওয়ার নামের একটা ড্রাগ ডিলিং গ্রুপের কাছ থেকে এই কে-পপ ড্রাগ নিয়ে আসে। একসময় এই ড্রাগের মান খুবই ভালো ছিল, কারণ তখন স্যান্ড্রা এই ড্রাগ তৈরি করত। কিন্তু এক পর্যায়ে সে খুব লোভী হয়ে যায় আর কোরিয়ান পাওয়ারের কাছ থেকে ড্রাগ চুরি করতে শুরু করে। আর তাদের বস হং সেটা জানতে পেরে স্যান্ড্রাকে হত্যার নির্দেশ দেয়, কিন্তু তার আগেই ল্যাবে একটা অ্যাক্সিডেন্ট ঘটে এবং স্যান্ড্রা মারা যায়। তার মানে এই ঘটনার মাধ্যমেই স্যান্ড্রা তার ফেক ডেথ সার্টিফিকেট সাজিয়েছিল। যাই হোক, এবার তারা সেই গ্রুপের বস হংয়ের কাছে জিজ্ঞাসাবাদের জন্য যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে লুসিফার বলে তাদের সবার যাওয়ার প্রয়োজন নেই, সে একাই হংকে নিয়ে আসবে। তারপরে লুসিফার একটা ক্লাবে যায় যেখানে হং রয়েছে। সে একাই পুরো ড্রাগ গ্রুপের ঘণ্টা বাজিয়ে হংকে গ্রেফতার করে বুড়োতে নিয়ে আসে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হং নিজের ইচ্ছেতেই সব সত্য স্বীকার করে নেয়, কারণ এই সব সত্য বলার বিনিময়ে লুসিফার তাকে স্যান্ড্রার ড্রাগ তৈরির রেসিপি দিয়ে দিয়েছিল। যাই হোক, হং জানায় স্যান্ড্রা তার হয়েই কাজ করত। স্যান্ড্রা তার সাথে বেইমানির পরে সে স্যান্ড্রাকে মারতে চেয়েছিল, কিন্তু কিছুদিন আগে স্যান্ড্রা নিজেই তার সাথে যোগাযোগ করে এবং ক্ষতিপূরণের সমস্ত টাকা ফেরত দিতে চায়। তাই সে স্যান্ড্রাকে মারার সিদ্ধান্ত থেকে সরে আসে। এসব শুনে লুসিফাররা আবারও প্যারায় পড়ে যায় এটা ভেবে যে স্যান্ড্রা ক্ষতিপূরণ দেবার মতো এত টাকা কোথায় পেল। তাই ক্লয়ি এবং লুসিফার স্যান্ড্রার জিনিসপত্র আবারও ঘাটাঘাটি করে ড্রাগের স্যাম্পল এবং একটা হুমকি দেওয়া চিঠি খুঁজে পায়। এরপরে তারা পিয়ার্সের সাথে আলোচনায় বসে। তারা ধারণা করে স্যান্ড্রা হয়তো তার নতুন কলোনিতে গিয়েও ড্রাগের ব্যবসা শুরু করেছিল, আর এতে হয়তো তার কোনো প্রতিবেশী নারাজ হয়েছিল। সে চাইতো না এই কলোনিতে ড্রাগের কালো ছায়া পড়ুক, তাই সেই স্যান্ড্রাকে হুমকি দেওয়া চিঠি পাঠায় যাতে সে ড্রাগ বানানো বন্ধ করে। কিন্তু যখন স্যান্ড্রা তার কথা শোনেনি তখন হয়তো সে তাকে হত্যা করেছে। যাই হোক, এই ব্যাপারটা সত্যতা যাচাইয়ের জন্য লুসিফার আর পিয়ার্স কাপলের বেশ ধরে সেই কলোনিতে একটা বাসা ভাড়া নেয়। যেহেতু এই এলাকার লোকজন ড্যান আর ক্লয়কে আগে থেকেই দেখে নিয়েছে, তাই বাধ্য হয়ে মূলত পিয়ার্স আর লুসিফারকেই যেতে হয়। যাই হোক, বাসা ভাড়া নেওয়ার প্রথম রাতেই এক দম্পতি তাদের সাথে আলাপ করতে যায়। তাদের সাথে কথায় কথায় তারা জানতে পারে এই কলোনিতে একজন ওয়াচডগ আছে। এই লোকটা যে কে সেটা কেউই জানে না। যখনই কেউ কলোনিতে কোনো রুলস ভাঙে
যেমন জোরে জোরে গান বাজানো, যেখানে সেখানে পার্কিং করা, হলিডেতে তামাশা করা, মানে যে কোনো অনিয়মে সে হুমকি দিয়ে চিঠি পাঠায়, যার কারণে কলোনির লোকজন সব সময় একটু ভয়ে ভয়ে থাকে। এই ইনফরমেশনের পরে লুসিফার তার পরের স্টেপটা নিয়ে ফেলে। সকাল হতেই সে জোরে গান বাজিয়ে মেয়েদের নিয়ে কলোনির মাঝে পার্টি করতে শুরু করে, আবার রাতে ড্রিলিংয়ের শব্দ করে সবাইকে বিরক্ত করে, যাতে সেই ওয়াচডগ তাদের কাছে আসে। এ সময় ক্লয়ি বাইরে গাড়িতে করে তাদের কলোনির উপরে নজর রাখছিল। সে খেয়াল করে একজন লোক তাদের বাসার দিকে যাচ্ছে, তাই ওয়াকিটকিতে সে লুসিফারকে অ্যালার্ট করে, কিন্তু দুজনেই তখন তর্কাতর্কি করছিল, তাই কিছুই শুনতে পায় না তারা। তাই বাধ্য হয়ে ক্লয়ি তখন নেমে আসে এবং লোকটাকে থামার নির্দেশ দেয়। লোকটা পালাতে গেলে লুসিফার আর পিয়ার্স তার সামনে চলে আসে। এটা আসলে সেই লোকটা যে গতরাতে তার স্ত্রীকে নিয়ে লুসিফার আর পিয়ার্সের সাথে ভাব জমাতে গিয়েছিল, আর লোকটার নাম হলো ব্রায়ান। তারা ব্রায়ানকে বুড়োতে নিয়ে আসে, কিন্তু জিজ্ঞাসাবাদে জানা যায় সে স্যান্ড্রাকে খুন করেনি, বরং স্যান্ড্রার ড্রাগের সবচেয়ে বড় ক্রেতা এই লোকটাই ছিল। সে একাই প্রায় অর্ধেক ড্রাগ কিনে নিত, তাই স্যান্ড্রার মৃত্যুতে তার লাভের চেয়ে বরং আরও লস হয়েছে। তাছাড়া ক্লয়ি স্যান্ড্রাকে হুমকি দেওয়া চিঠিটাও ব্রায়ানকে দেখায়, কিন্তু সেটা ব্রায়ানের ছিল না। সুতরাং বোঝাই যাচ্ছে স্যান্ড্রার মৃত্যুর পিছনে অন্য কারো হাত রয়েছে। তাই ক্লয়ি লুসিফার আর পিয়ার্সকে আবারও কলোনিতে পাঠায় এবং তাদেরকে একটা পার্টি অ্যারেঞ্জ করতে বলে। কথামতো তারা পার্টি অ্যারেঞ্জ করে এবং পার্টিতে আসা প্রত্যেকের সিগনেচার নেয়, যাতে তারা সিগনেচারের সাথে সেই হুমকি দেওয়া চিঠির হ্যান্ডরাইটিং মিলিয়ে খুনিকে ধরতে পারে। একে একে প্রায় সবার সিগনেচার নেওয়া হয়ে যায়, শুধু ব্রায়ানের ওয়াইফের সিগনেচার নেওয়া বাকি থাকে। তাই তারা যখন ব্রায়ানের ওয়াইফের সিগনেচার নিতে যাচ্ছিল, তখন ব্রায়ান তাদের বাধা দেয় এবং অদ্ভুত আচরণ করতে শুরু করে। তখন ক্লয়ি গান হাতে বেরিয়ে আসে এবং বলে যে এর মানে হলো ব্রায়ানের ওয়াইফই হলো আসল খুনি, তাই ব্রায়ান তাকে সিগনেচার করতে দিচ্ছে না, যাতে সে ধরা পড়ে না যায়। ব্রায়ানের ওয়াইফ তখন আর কোনো উপায় না দেখে স্বীকার করে নেয় সেই স্যান্ড্রাকে খুন করেছে, আর এটার কারণ হলো সে সন্দেহ করেছিল ব্রায়ানের সাথে হয়তো স্যান্ড্রার পরকীয়া চলছিল। তাই প্রথমে সে স্যান্ড্রাকে হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছিল, কিন্তু তারপরেও ব্রায়ান নিয়মিত স্যান্ড্রার কাছে যেত, ফলে বাধ্য হয়ে সে এক পর্যায়ে তাকে খুন করে দেয়। স্ত্রীর এই বোকামিতে ব্রায়ান একদম হতভম্ব হয়ে যায়। কেস সলভ করে অফিস শেষে ক্লয়ি পিয়ার্সকে তার সাথে বারে যাবার জন্য ইনভাইট করে, কিন্তু পিয়ার্স তাকে বারণ করে দেয়, কারণ সে তার জীবনে অনেক প্রিয় মানুষকে হারাতে দেখেছে। সে আর কারোর সাথে সম্পর্কে জড়াতে চায় না। এতে ক্লয়ি কিছুটা আপসেট হয়, কারণ পিয়ার্সের প্রতি তার ভালো লাগা শুরু হয়ে গিয়েছে। তাই সে তার ভালো লাগার কথাটা পিয়ার্সকে বুঝিয়ে দিয়ে চলে যায়। এপিসোডের শেষ সিনে আমরা দেখতে পাই লুসিফার পিয়ার্সকে ডাকে। তারপর সে পিয়ার্সের সাথে বন্ধুত্ব করে নেয় এবং বলে যে পিয়ার্সের সবচেয়ে বড় ভয় সে ইমমর্টাল, তাই তার প্রিয়জনেরা সবসময় তার সামনে মারা যায়, আর সেই দুঃখ তাকে জনমভর বয়ে বেড়াতে হয়। তাই পিয়ার্সের এমন কারোর সাথে বন্ধুত্ব করা উচিত যে কিনা তার মতোই ইমমর্টাল এবং যে পিয়ার্সকে অভিশাপ কাটাতে সাহায্য করতে পারবে। আর এই মুহূর্তে সব দিক বিবেচনায় তার যোগ্য বন্ধু একমাত্র লুসিফারই হতে পারে। তাই পিয়ার্সও লুসিফারের সাথে বন্ধুত্ব করে নেয়, আর এখানেই এপিসোড 13 শেষ হয়। এপিসোড 14 শুরুতে আমরা দুজন লোককে দেখতে পাই যারা ডায়মন্ড নিয়ে ডিল করছিল। তখন একজনের ফোনে কল আসে। সে ফোনটা ধরতে গেলে অন্য লোকটি দেখে ফেলে কলটা এলএপিডি অফিস থেকে এসেছে, তাই সে তাকে পুলিশের লোক ভেবে গান বের করে তার দিকে তাক করে। আসলে ফোনটা এলএপিডি অফিস থেকে এলা করেছিল, আর যাকে ফোনটা করেছিল সে হলো এলার ভাই জেই। তো এলা অনেকবার তার ভাইকে ফোনে ট্রাই করেও পায় না, তাই সে মেজের সাথে দেখা করে তাকে অনুরোধ করে তার ভাইকে খুঁজে পেতে সাহায্য করার জন্য, কারণ মেজের চেয়ে বেস্ট বাউন্টি হান্টার এই শহরে আর কেউ নেই। অন্যদিকে আমরা দেখতে পাই লুসিফার অ্যামেনাডিলের কাছে পিয়ার্সের মৃত্যুর ব্যাপারে সাহায্য চায়, কিন্তু অ্যামেনাডিল তাকে স্পষ্টভাবে না করে দেয়, কারণ পিয়ার্স তার ভাইকে হত্যা করেছিল, তাই গড তাকে এই শাস্তি দিয়েছে। আর অ্যামেনাডিল এখন গডের বিরুদ্ধে যেতে পারবে না, তাই লুসিফারকে সে না করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই মিস এলাকে একটা হোটেলে নিয়ে যায় যেটা ফরিদ নামের এক লোকের। ফরিদও ডায়মন্ড ডিলিং এর সাথে যুক্ত। মেজের সোর্স মোতাবেক যেই গতরাতে এখানে এসেছিল। তবে তারা হোটেলে ঢুকে ফরিদের লাশ পায়। এতে মেজের সন্দেহ হয় হয়তো যেই ফরিদকে খুন করে এখান থেকে পালিয়েছে। তখন তারা ক্লয়ি এবং লুসিফারকেও ডাকে ইনভেস্টিগেশনের জন্য। মেজ সেখানে জে এর ওয়ালেট খুঁজে পায়, ফলে তারা নিশ্চিত হয়ে যায় গতরাতে জেই এখানেই ছিল। কিন্তু এলা তার ভাইকে বাঁচানোর জন্য বিভিন্ন লজিক দেখাতে শুরু করে, যাতে সে তার ভাইকে নির্দোষ প্রমাণ করতে পারে। সে জেইকে নির্দোষ প্রমাণের জন্য আরও বেশি ইনফরমেশন জোগাড় করতে মেসকে নিয়ে বেরিয়ে যায়। আর এদিকে ক্লয়ি সেখানে একটা ডায়মন্ডের টুকরো খুঁজে পায়। প্রতিটা ডায়মন্ডে লেজার দিয়ে একটা সিরিয়াল নাম্বার পেইন্ট করা থাকে। তারা এই ডায়মন্ডের সিরিয়াল নাম্বার থেকে একটা ডায়মন্ড শপের খোঁজ পায়, যেখান থেকে এই ডায়মন্ডগুলো চুরি করা হয়েছে।
তাই ইনভেস্টিগেশনের জন্য লুসিফার আর ক্লয় সেখানে কাপল সেজে যায়। তারপর বলে যে তারা একটা বেস্ট কোয়ালিটি ডায়মন্ড কিনতে চায়। ক্লয় তাদের খুঁজে পাওয়া সেই ডায়মন্ডটা ম্যানেজারকে দেয় এবং বলে যে এটা তার বয়ফ্রেন্ড মানে লুসিফার তাকে ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছিল, সে এরকম হাই কোয়ালিটির ডায়মন্ড চায়। তখন শপ ম্যানেজার ডায়মন্ডটা চেক করে বলে এটা একটা চোরাই ডায়মন্ড। ক্লয় তখন ড্রামা শুরু করে এবং পুলিশ ডাকতে বলে। সে তার বয়ফ্রেন্ডকে পুলিশ দিয়ে ধরিয়ে দিতে চায়, কারণ সে তাকে চোরাই ডায়মন্ড দিয়ে ঠকিয়েছে। শপ ম্যানেজার তাই পুলিশকে ফোন দিতে গেলে সেই ডায়মন্ড শপের মালিক জেমস এসে তাকে নিষেধ করে। সে নিজের অফিস রুমে ক্লয় আর লুসিফারকে ডেকে নিয়ে যায় এবং ব্যাপারটা সেটেল করে দিতে চায়। কিন্তু ক্লয় তখন নিজেদের আসল পরিচয় দিয়ে জেমসকে জেরা করা শুরু করে। জেমস জানায় সে জেইকে চিনে না, তবে সে হোটেল মালিক ফরিদকে চিনে। ফরিদের মাধ্যমে সে নিজের শপে নিজেই চুরি করায়, যাতে তারা ইন্স্যুরেন্সের টাকা পায়, আর এই জন্যই তারা চুরির নাটকটা সাজায়। ইন্স্যুরেন্সের টাকা পেয়ে যাবার পরে ফরিদের দায়িত্ব ছিল ডায়মন্ডের সিরিয়াল নাম্বারগুলো ক্লিন করে ডায়মন্ডগুলো আবারও শপে ফেরত দেওয়া। কিন্তু তার আগেই ফরিদকে কেউ খুন করে দিয়েছে, তবে ফরিদের খুনের ব্যাপারে জেমস কিছুই জানে না। এদিকে মেস আর এলা এখনও জেইকে খুঁজে বেড়াচ্ছে। মেস বলে জেই যদি পালিয়ে বেড়ায় তাহলে নিশ্চয়ই এমন কোনো জায়গায় থাকবে না যেখানে ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করা হয়, কারণ এতে তো তাকে ট্র্যাক করে ধরে ফেলা যাবে। তাই সে হয়তো এমন কোনো জায়গায় থাকবে যেখানে ক্যাশ টাকার ব্যবহার করা যায়। মেস তাই এলাকে এমন একটা হোটেলে নিয়ে আসে যেখানে ক্যাশ টাকার আদান প্রদান হয়। এলা হোটেল ম্যানেজারকে জেই এর ফটো দেখিয়ে জিজ্ঞেস করে তাকে সে কোথাও দেখেছে কিনা। হোটেল ম্যানেজার উত্তর দিতে না চাইলে মেস তাকে ঘাট ধরে থ্রেট দেয়। তখন সে ভয়ে রেজিস্টার খাতা এগিয়ে দেয়। এলা রেজিস্টার চেক করে নাইট রাইডার নামে একটা এন্ট্রি দেখতে পায়, যেটা জেই এর ফেভারিট শো এর নাম। সুতরাং তারা বুঝে যায় জেই এখানেই আছে। এদিকে সিন শিফট হয় এলএপিডি অফিসে, যেখানে ডন নামের এক লোক জেমসের ডায়মন্ড শপের ইন্স্যুরেন্সের ক্লেমের ব্যাপারে তদন্ত করতে এসেছিল। ড্যান তাই ডনকে ক্লয়ের কাছে নিয়ে আসলে ডন জিজ্ঞেস করে এই কেসে কোনো ডায়মন্ড ক্লিনার সামিল আছে কিনা। ডায়মন্ড ক্লিনার হলো যে কিনা ডায়মন্ডের উপরে থাকা সিরিয়াল নাম্বার মুছে দেয়। ক্লয় এবং ড্যান বুঝে যায় ডন নিশ্চয়ই জেই এর কথা বলছে, তবুও তারা ব্যাপারটা চেপে যায়। অন্যদিকে মেস আর এলা সেই রুমে পৌঁছে গিয়েছে যেখানে জেই আছে। তারা রুমের দরজা খুলতেই জেই তাদের উপর হামলা করে, যদিও মেস তাকে সামলে নেয়। জেইও এলাকে দেখে থেমে যায়। তারপর জেই জানায় সে ফরিদের হয়ে ডায়মন্ড ক্লিনিংয়ের কাজ করত। সে ফরিদের মার্ডারের দিন ক্লিনিংয়ের ব্যাপারে কথা বলতেই গিয়েছিল, তবে সে কিছুক্ষণের জন্য সেখানে বাথরুমে যায়, আর বাথরুম থেকে ফিরে এসেই দেখে এই সময়ের মধ্যেই ফরিদের মার্ডার হয়ে গিয়েছে। আর সবাই যেহেতু তখন তাকেই সন্দেহ করবে তাই সে পালিয়ে এসেছে। এরই মধ্যে এলার কাছে ক্লয়ের ফোন আসে। ক্লয় জিজ্ঞেস করে এলা জেই এর খোঁজ পেয়েছে কিনা। এলা মিথ্যে করে বলে সে জেই এর ব্যাপারে কোনো খোঁজ পায়নি। যদিও ক্লয় এবং ড্যান দুজনেই বুঝে যায় এলা মিথ্যা বলছে। তখন লুসিফারও সেখানে চলে আসে। তিনজন মিলেই তখন ভেবে বের করে এলা হয়তো তার ভাইকে নির্দোষ প্রমাণ করার জন্য তাকে নিয়ে ক্রাইম স্পটে যাবে। তাই সেখানে যদি তারা যায় তাহলে জেইকে হাতে নাতে ধরার সুযোগ পাবে। এদিকে আমরা দেখতে পাই লাক্স ক্লাবে পিয়ার্স অ্যামানেডিলের সাথে দেখা করতে যায়। পিয়ার্স অ্যামানেডিলকে দোষারোপ করে বলে তাকে অভিশাপ হয়তো গড দেয়নি, বরং অ্যামানেডিলই দিয়েছিল, কারণ সে গডের একজন দূত এবং সবচেয়ে আদর্শ সন্তানও ছিল। অ্যামানেডিলও তখন স্বীকার করে নেয় সেই অভিশাপ দিয়েছিল, কারণ পিয়ার্স যে অপরাধ করেছিল তা ক্ষমার অযোগ্য। পিয়ার্স তখন তার গান বের করে অ্যামানেডিলকে প্রেশার দেয়, যেহেতু সে অভিশাপ দিয়েছে তাই নিশ্চয়ই সে এটাও জানবে এই অভিশাপ কাটানো যাবে কিভাবে। কিন্তু অ্যামানেডিল বলে সে কিছুই জানে না। তখন পিয়ার্স একটা ফাঁকা গুলি করে ক্লাব থেকে সবাইকে বের করে দেয়। তারপর তাদের মধ্যে ফাইট শুরু হয়, আর এক পর্যায়ে অ্যামানেডিল পিয়ার্সকে গুলি করে মেরে ফেলে, কিন্তু স্বাভাবিকভাবে কিছুক্ষণের মধ্যে সে আবারও বেঁচে ওঠে। অন্যদিকে এলা মেস আর জেইকে নিয়ে ক্রাইম স্পটে পৌঁছে যায়। এলা জেইকে জিজ্ঞেস করে এক্স্যাক্টলি এখানে কি কি ঘটেছিল। জেই জানায় সে বাথরুম থেকে বের হতেই খুনিকে দেখেছিল, যে কিনা পায়ে লাল রঙের জুতা এবং মুখে মাস্ক পরা ছিল। কিন্তু এলা বাথরুম থেকে খেয়াল করে দেখে মার্ডারের অ্যাঙ্গেলটা এখান থেকে দেখাই যায় না। এ সময় মেজো একটা গোপন রুম খুঁজে পায় যেখানে ডায়মন্ড পলিশ করে সিরিয়াল নাম্বার ক্লিন করা হতো। তখনই তাদের ইনভেস্টিগেশনে বাগড়া দিয়ে ক্লয় আর লুসিফার সেখানে পৌঁছে যায়। যেই তখন ভাবে এলাই হয়তো তাদের খবর দিয়ে নিয়ে এসেছে, তাই সে গান বের করে সবাইকে গান পয়েন্টে রেখে পালিয়ে যায়। এলাও জেইকে পালাতে সাহায্য করে, তাই তার উপরে সবাই বিরক্ত হয়। যেই পালিয়ে যাবার পরে ক্লয় এলার কাছে জানতে পারে যেই যে খুনির কথা বলেছে সে লাল রঙের জুতা পরা ছিল। তখনই ক্লয়ের মনে পড়ে সেই ইন্স্যুরেন্স অফিসার ডনের পায়ে সে লাল রঙের জুতা দেখেছিল। আসলে ক্লয়ের সন্দেহই সত্যি। এখান থেকে পালিয়ে যেই ডনের কাছেই যায়, সে ডনকে গান পয়েন্টে রেখে দোষারোপ করতে থাকে সেই ফরিদকে খুন করেছে,
কারণ সেদিন তারও ফরিদের হোটেলে যাবার কথা ছিল। কিন্তু ডন খুবই চালাক ছিল, তাই সে জেইকে এখানে কথার ছলে ফাঁসিয়ে সুযোগ বুঝে তার গানটা কেড়ে নিজের হাতে নিয়ে নেয়। এ সময় ক্লয়ি, লুসিফার এবং অ্যালাও সেখানে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে ডন জেইয়ের মাথায় গান রেখে তাকে বাইরে নিয়ে আসে। তখন তারা অ্যালার সামনে পড়ে যায়। ডন কিছু করার আগেই কোথা থেকে মেস এসে পেছন থেকে একটা ছুরি ডনের পিঠে চালিয়ে দেয়, আর এতে ডন সেখানেই মারা যায়। এদিকে অ্যামেনেডিল আর পিয়ার্সের ফাইট থামছিলই না। শেষে অ্যামেনেডিল পিয়ার্সকে উপর থেকে রেলিংয়ের উপর ফেলে দেয়, আর রেলিংয়ের ফলাগুলো পিয়ার্সের পিঠে ঢুকে যায়। তখন পিয়ার্স বলে, আমি জানি তুমি আমার উপর অভিশাপ কাটাতে পারবে না, তবুও আমি তোমার কাছে এসেছিলাম এটা বোঝাতে যে তুমি আমাকে শাস্তি দেবার যোগ্য না, কারণ তুমি নিজেও একদিন তোমার ভাই লুসিফারকে হত্যা করার প্ল্যান বানিয়েছিলে। এই কথা শোনার পরে অ্যামেনেডিলের মুখটা শুকিয়ে যায়, তবে সে জানায় এটা বহু পুরনো ঘটনা, আর সেটার জন্য সে এখন অনুতপ্ত। অন্যদিকে সবাই ভেবেছিল কেসটা সলভ হয়ে গিয়েছে, কিন্তু শুধুমাত্র লুসিফারই জানত এই কেসটা এখনো সলভ হয়নি। আসলে অ্যালার ভাই জেই ছিল আসল অপরাধী। লুসিফার তাকে গোপনে ফলো করেছিল। জেই যখন ফরিদকে হত্যার পরে লুকিয়ে রাখা সেই ডায়মন্ডগুলো বের করছিল, তখন লুসিফার তাকে হাতে নাতে ধরে ফেলে। যদিও লুসিফার তাকে কিছুই করে না, এমনকি সে প্রতিশ্রুতি দেয় সে অ্যালাকেও এই ব্যাপারে কিছুই বলবে না, কারণ এতে অ্যালার বিশ্বাস এবং রেপুটেশন দুটোই নষ্ট হয়ে যাবে। তাই সে জেইকে শেষবারের মতো একটা সুযোগ দিয়ে ছেড়ে দেয় এবং ওয়ার্নিং দিয়ে বলে জেইয়ের উপরে তার সব সময় নজর থাকবে। সে যদি দ্বিতীয়বার কোনো অপরাধ করার চেষ্টা করে তাহলে তাকে ডেভিলের রোশানলে পড়তে হবে। তো লুসিফার নিজের লাক্স ক্লাবে ফিরে আসে এবং দেখে যে পুরো ক্লাব ভেঙে চুরে একাকার হয়ে আছে। সে বুঝতে পারে অ্যামেনেডিল আর পিয়ার্সের ফাইট হয়েছে। অ্যামেনেডিল লুসিফারকে বারবার অনুরোধ করে পিয়ার্সের সঙ্গ ছেড়ে দিতে, তা না হলে গড তার উপর রুষ্ট হবে। কিন্তু লুসিফারের তাতে কোনো পরোয়া নেই। সে অ্যামেনেডিলকে সেখান থেকে বের করে দেয় এবং নিজের সিদ্ধান্তে অটল থাকে। অ্যামেনেডিলও জানিয়ে যায় সে তার পথে বাধা হয়ে দাঁড়াবে। আর এর মধ্য দিয়েই এপিসোড 14 শেষ হয়। এপিসোড 15-তে আমরা দেখতে পাই ক্যাথলিন নামের একজন লেখিকার মার্ডার হয়েছে। তার নিজেরই টাইপরাইটার দিয়ে কেউ তার মাথায় আঘাত করে মেরে ফেলেছে। ডেড বডির পাশে গলে যাওয়া আইসক্রিম পড়েছিল, অর্থাৎ ক্যাথলিন আইসক্রিমটা খাওয়ার সময়ই কেউ তাকে মার্ডার করে দিয়েছে। ডিটেকটিভ টিম তখন ক্যাথলিনের বইয়ের এডিটর ভিনসেন্টকে জিজ্ঞাসাবাদ করে। ভিনসেন্ট জানায় ক্যাথলিন একটা সিরিজ উপন্যাসের ক্লাইম্যাক্স লিখছিল। গতরাতে সে ক্লাইম্যাক্সটা শেষ করেছে। এই ক্লাইম্যাক্সটা শেষ করতে তার দীর্ঘ 5 বছর সময় লেগে গিয়েছে। আর আজ সকালে সেই স্ক্রিপ্টের কপিটা ভিনসেন্টের নেওয়ার কথা ছিল, কিন্তু সে এসেই দেখে ক্যাথলিন মরে পড়ে আছে। অফিসে ফিরে ক্লয়ি ইন্টারনেটে ক্যাথলিনের বইয়ের ফ্যানবেসের কমেন্টগুলো ঘাটাঘাটি করে দেখছিল। সেখানে সে অ্যাশলে নামের একজনকে খুঁজে পায়, যার সাথে বই নিয়ে ক্যাথলিনের কথা কাটাকাটি হয়েছিল। অ্যাশলের আইপি অ্যাড্রেস ট্রেস করে ক্লয়ি আর লুসিফার একটা আইসক্রিম ফ্যাক্টরিতে পৌঁছায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো ক্যাথলিনের ডেড বডির পাশে যে আইসক্রিম পাওয়া গিয়েছিল সেটাও ঠিক এই ফ্যাক্টরিরই। তাই অ্যাশলেকে সন্দেহ করার মতো যথেষ্ট কারণ রয়েছে। তারা ফ্যাক্টরিতে ঢুকে অ্যাশলেকে খুঁজে বের করে। অ্যাশলেকে বুড়োতে এনে জিজ্ঞাসাবাদ করে জানা যায় সে ক্যাথলিনকে খুন করেনি, বরং সে নিজেও একজন রাইটার। ক্যাথলিন মূলত তার কাছ থেকে ক্লাইম্যাক্সটা শেষ করার জন্য সাহায্য নিচ্ছিল, আর সেও অন্যদের মতো ক্যাথলিনের লেখার ফ্যান ছিল। তাই ক্যাথলিনের বই কমপ্লিট করার উপলক্ষে সে তার জন্য স্পেশাল আইসক্রিম নিয়ে গিয়েছিল। ডিটেকটিভ টিম ইনভেস্টিগেশন করে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। সেটা হলো ক্যাথলিনের উপন্যাসের সবগুলো ক্যারেক্টারই বাস্তব। সে তার স্কুল লাইফের বন্ধুদের উপর বেস্ট করেই বইগুলো লিখেছে। তাই হতে পারে ক্লাইম্যাক্সে তার কোনো বন্ধু নিজের সিক্রেট পাবলিশ হয়ে যাবার ভয়ে ক্যাথলিনকে হত্যা করেছে। তাছাড়া ক্লয়ি অ্যাশলের কাছে শুনেছিল ক্যাথলিন দ্রুত উপন্যাসটা শেষ করতে চেয়েছিল, কারণ আগামীকাল স্কুলের সেই ব্যাচের রিইউনিয়ন পার্টি আছে। তাই সেই বিশেষ দিনে বইটা পাবলিশ করতে চেয়েছিল। এই জন্য তারা সিদ্ধান্ত নেয় ছদ্মবেশে রিইউনিয়ন পার্টিতে গিয়ে তারা খোঁজ খবর নেবে। তারা টড নামের একজনকে টার্গেট করে, যাকে সরিয়ে দিয়ে লুসিফার সেই পরিচয় নিয়ে পার্টিতে যাবে। কারণ টড সেই ব্যাচের সবচেয়ে অনিয়মিত স্টুডেন্ট ছিল এবং সে সব সময় একা একা থাকত, তাই সহজে তাকে কেউ ডিটেক্ট করতে পারবে না। প্ল্যান মতো লুসিফার মেসকে ফোন দিয়ে জানায় সে যেন টডকে সরিয়ে রাখার ব্যবস্থা করে। পরের দিন লুসিফার ক্লয়কে নিয়ে রিইউনিয়ন পার্টিতে যায়। পার্টিতে এসে ক্লয় বেশ অবাক হয়। সে স্কুল লাইফে কখনো বন্ধুদের সাথে পার্টি করার সুযোগ পায়নি, কারণ সেই সময় সে একজন অভিনেত্রী ছিল, তাই বন্ধুদের সাথে মেলামেশার তেমন সুযোগ পেত না। যাই হোক, লুসিফার টড পরিচয়ে সেখানে সেই বইয়ের লিড ক্যারেক্টারগুলোর সাথে ভাব জমায়। তারপরে তাদেরকে ক্যাথলিনের ব্যাপারে জিজ্ঞেস করে। জিজ্ঞাসাবাদে দেখা যায় ক্যাথলিনের বন্ধুরা কেউই তাকে পছন্দ করত না। সবাই তাকে বইটা লেখার জন্য ঘৃণার চোখে দেখত। তবে এদের মধ্যে সন্দেহজনক কাউকেই পায় না তারা।
এমনকি ক্যাথলিনের মার্ডারের সময় এরা কেউই তার আশেপাশে ছিল না। তাই লুসিফারদের এই প্ল্যানটা বিফলে যায়। অন্যদিকে মেস আসল টডকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে যাওয়ার আগে সে অ্যামানেডিল আর লিন্ডাকেও সেখানে ডেকে নিয়ে যায়। মেস সুযোগ পেয়ে তাদেরকে মানসিক টর্চার করতে শুরু করে। সে এমন সব কাণ্ড করে যাতে অ্যামানেডিল এবং লিন্ডা দুজনেই বিব্রতবোধ করতে শুরু করে। তবে তারা বুঝতে পারে তাদের সম্পর্কের ব্যাপারে মেস জেনে গিয়েছে, তাই সে ইচ্ছে করেই তাদেরকে কষ্ট দিচ্ছে। তবে টড অবশ্য একেবারে নিউট্রাল ছিল, মানে তার কোনো কিছুতেই হাইচাই নেই, একেবারে গোবর গণেশ বলে যাকে। যাই হোক, রিইউনিয়ন পার্টি থেকে হতাশ হয়ে ক্লয়ি আর লুসিফার ফিরে আসে। তারা এবার টডকেও জেরা করতে চায়। সবাইকে যখন জেরা করা হয়েই গেল, টড আর একা বাকি থাকবে কেন? কিন্তু টডকে জিজ্ঞাসাবাদের পরেও তারা সন্দেহজনক কিছুই পায় না। তখন ক্লয়ের সন্দেহ ঘুরে যায় ক্যাথলিনের বইয়ের সেই এডিটর ভিনসেন্টের দিকে, কারণ একমাত্র ভিনসেন্টই ক্যাথলিনের মৃত্যুর কাছাকাছি সময়ে সেখানে ছিল। তাই সে ভিনসেন্টকে ফাঁসাতে একটা প্ল্যান বানায়। ক্লয়ি ভিনসেন্টকে ফোন দিয়ে অ্যাশলের ব্যাপারে জানিয়ে দেয় যে অ্যাশলের সাহায্য নিয়েই ক্যাথলিন বইটা কমপ্লিট করেছে। ক্লয়ি অ্যাশলের অ্যাড্রেসও ভিনসেন্টকে জানিয়ে দেয়। তারপরে লুসিফার অ্যাশলে সেজে আইসক্রিম ফ্যাক্টরিতে যায়। কিছুক্ষণ পরেই ভিনসেন্ট গান হাতে সেখানে আসে এবং অ্যাশলে ভেবে লুসিফারকে হত্যার চেষ্টা করে। আর তখনই সে হাতে নাতে ধরা পড়ে। ক্লয়ি তাকে গান পয়েন্টে রেখে জিজ্ঞাসাবাদ করলে সে উত্তর দেয় ক্যাথলিনকে সেই মেরেছে, কারণ ক্যাথলিন ক্লাইম্যাক্স লেখার নাম করে ভিনসেন্টের 5টা বছর নষ্ট করেছে। আর শেষে এমন জঘন্য একটা ক্লাইম্যাক্স লিখেছে যেটা পাবলিশ করার অযোগ্য, যার কারণে ভিনসেন্টের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যেত। আর এটা নিয়েই দুজনের মাঝে ঝামেলা হয় এবং এক পর্যায়ে ভিনসেন্ট রাগের মাথায় তাকে হত্যা করে। লুসিফার ভিনসেন্টকে জিজ্ঞেস করে সে ক্যাথলিনের লেখা লাস্ট বইটা কি করেছে। ভিনসেন্ট জানায় সে বইটা নষ্ট করে ফেলেছে। এতে লুসিফার বেশ রেগে যায়, কারণ সে ক্লাইম্যাক্সটা পড়ার জন্য খুব কৌতূহলী হয়েছিল। তবে শেষ পর্যন্ত ক্লয়ি লুসিফারকে আটকায় এবং ভিনসেন্টকে গ্রেফতার করে নিয়ে যায়। এদিকে সিন শিফট হলে আমরা দেখতে পাই অ্যামানেডিল আর লিন্ডা নিজেদের কাজের জন্য খুবই অনুতপ্ত ছিল। তাদের মনে হচ্ছিল তারা মেসকে ঠকিয়েছে। এবার তারা সিরিয়াসভাবে সিদ্ধান্ত নেয় তারা আর নিজেদের মধ্যে প্রেমের সম্পর্ক রাখবে না। এখন থেকে তারা শুধুই বন্ধু। আর এপিসোডের শেষ দৃশ্যে দেখা যায় লুসিফারের ইনভাইটেশন পেয়ে ক্লয়ি তার লাক্স ক্লাবে আসে, কারণ ক্লয়ি বলেছিল সে স্কুল লাইফে কখনো বন্ধুদের সাথে পার্টি করার সুযোগ পায়নি, তাই স্কুল লাইফের পার্টির ফিল কেমন সে জানে না। আর এই জন্য লুসিফার তাদের দুজনের জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করে রেখেছে। লুসিফার ক্লয়িকে নিয়ে পার্টি করছিল। তখন ক্লয়ি তাকে জিজ্ঞেস করে তার লাইফের কোনো কমপ্লিকেটেড ব্যাপার আছে কিনা। লুসিফার জানায় তার এক বন্ধুকে তার বাবা বহু বছর আগে একটা অভিশাপ দিয়েছে। সে এখন সেই অভিশাপটা কাটাতে চায়, যাতে তার বাবা এটা বুঝতে পারে তার এতটাও ক্ষমতা নেই যা দিয়ে সে সবাইকে কন্ট্রোল করতে পারে। যদিও লুসিফারের কথার অর্থ ক্লয়ি বুঝতে পারে না, তবুও সে অ্যাডভাইস দেয় জীবনটাকে অতীতে আটকে না রেখে সামনে এগিয়ে যেতে হবে। ক্লয়ের অ্যাডভাইস শুনে লুসিফারের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। লুসিফার উৎসাহের সাথে বলে সে তার সমস্যার সমাধান পেয়ে গিয়েছে, সে এবার নিশ্চয়ই সেই অভিশাপ কাটাতে পারবে। এখন প্রশ্ন হলো লুসিফারের মাথায় কি এমন আইডিয়া এসেছে যাতে সে এতটা উৎসুক হয়ে উঠেছে? আর সেই প্রশ্নের উত্তর আমরা পরের পর্বগুলোতে পাব। সেই সাথে অ্যামানেডিল যে লুসিফারকে বলল সে লুসিফারের সব কাজে বাধা হয়ে দাঁড়াবে, তাহলে এখন কি তাদের দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হবে? আর এই সব প্রশ্নের উত্তর আমরা পরের পর্বগুলোতে দেখতে পারবো। তাই দ্রুত লাইক কমেন্টের কাজটা সেরে ফেলুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস